Hello, dear students and friends. Welcome to my channel Math Challenger. আজকে আমরা অষ্টম শ্রেণীর শতকরা অঙ্কগুলো করব। কিছুটা অংশ আমাদের হয়ে গেছে। 13 থেকে আমরা আজকে শুরু করতে চলেছি। যারা প্রথম ভিউজ করছো, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং দেখছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা তাহলে শুরু করছি। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, শতকরাতে আমরা কি জানি, 100-র মধ্যে কত। ঠিক আছে, শতকরা 10% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 100 যদি আগে থাকে পরে আরো 10 বেড়ে গেল, 10 বেড়ে গেল, অর্থাৎ 100 আয়তনের 100 100 100 টাকার জিনিসটা 100 টাকা যদি হয়, সে 10% বেড়ে যাওয়া মানে হচ্ছে আরো 10 টাকা বেড়ে যাওয়া, 10 টাকা বেড়ে গেছে, অর্থাৎ 110 টাকা হয়েছে। এই জিনিসটা আমাদের জানা থাকলেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বেড়ে যায়। অর্থাৎ 100 একক আয়তন যদি জল জল অবস্থায় থাকে, সেটা যখন বরফ হয়ে যায় তখন সেটা 10 একক আয়তন বেশি হয়ে যায়, অর্থাৎ 110 একক হয়ে যায়। এইটুকুই আমাদের জানার বিষয়, তাই না? এরপর বলছে, এই কথাটার অর্থ হচ্ছে তাই এই বরফ গলে জল হলে, কিন্তু বরফ গলে যখন জল হয় তখন কিন্তু আয়তনে কমে যায়। তো সেটাই বলছে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটা লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি, তো কথাটা একটু লিখে দিব। হ্যাঁ, জল জমে, পাটিগণিত তো একটু লিখে লিখে করলে ভালো হয়। জল জমে বরফ হলে আয়তন 10% কি পায়, বৃদ্ধি পায়। ওকে, 10% বৃদ্ধি পায়। তাহলে ধরি ধরি তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি জলের আয়তন জলের আয়তন 100 একক হলে, যেহেতু কোনো একক দেওয়া নেই, বরফের আয়তন কত হবে? আয়তন হবে, বেশি হবে, 100 যোগ 10 বেড়ে গেছে না, তাহলে 110 একক হবে, অর্থাৎ 110 একক হবে। এবার বলছি এই যে, কিন্তু জল বরফ গলে আবার জল যখন হবে তখন কিন্তু কমে যায়। হ্যাঁ, কমে যায়, অর্থাৎ 100 একক হলে তাহলে কতটা কমছে সেইটা আমাদের বের করতে হবে। বলেছে এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পায়। দেখো, বিষয়টা হচ্ছে আমাদের বের করতে হবে যে 100 আয়তনের যদি বরফ নিতাম তাহলে তার জল হলে কতটা কমে যেত। দেখো, এইবার হচ্ছে আমরা বরফের আয়তন জানা থাকবে, অর্থাৎ বরফের আয়তন 100 একক হলে জলের আয়তন কত হবে সেটা আমরা বের করছি। তাহলে হচ্ছে বরফের আয়তন, সমস্যা যদি করি বরফের আয়তন, জলের আয়তন, এটা একক, এটাও একক। দেখো, বরফের আয়তন 110, এই কথা থেকে আমরা কি করতে পারি, এটাই উল্টে লিখতে পারি, 110 একক হলে জলের আয়তন আসলে 100 একক। এখন বরফের আয়তন যদি 100 একক নিই তাহলে জলের আয়তন কত হবে? আমরা অনুপাতটা কি হবে, 110 হলে 100 হচ্ছে, তাহলে 100 হলে কি হবে, কম হবে, তাই না? অনুপাতটি অনুপাতটি সরল।
আমি কি বলেছি, এটা আমরা অনেক ভাবে করতে পারি, অনুপাত হিসাবে করতে পারি, আবার হচ্ছে আমরা এভাবে করতে পারি, যেহেতু বরফের আয়তন কমছে জলের আয়তনও কমবে, অর্থাৎ ভগ্নাংশটি একের চেয়ে কম হবে, ভগ্নাংশটি হবে এত, এভাবেও করতে পারি, আবার ডিরেক্টও করা যায়। তাহলে ডিরেক্ট কিভাবে, সরল অনুপাত হলে আমরা এটা লিখবো আর এটা বাই উল্টোটা লিখবো, অর্থাৎ নিচেরটা বাই উপরটা, একবারে করা যায়। নির্ণেয়, একটু সময় কম লাগবে, নির্ণেয় জলের আয়তন। নির্ণেয় জলের আয়তন, জলের আয়তন হ্রাস একবারেও করা যাবে। দেখো 110-এ 110 মাইনাস 110 একক, 100-তে কত, ঠিক আছে, এভাবেও করা যায়। জলের আয়তন হচ্ছে তাহলে 100, এইটা গুণন 100/110, হ্যাঁ, একক, এই 0 0 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1000/11 একক। তাহলে হ্রাস পেল কত, আয়তন কমলো কত, বরফ থেকে জল হওয়াতে আয়তন কত কমলো, 100 একক ছিল বরফ অবস্থাতে, জল যখন হয়ে গেল তখন এই এককটা আসলো, তাই না, এই এককটা আসলো, বিয়োগ দিয়ে দিলাম, তাহলে দাঁড়াচ্ছে 11, 11, 11, 0 0 বিয়োগ 1000, অর্থাৎ ওপরে 100/11 একক, অর্থাৎ 9×11 1/11 একক। তাহলে উত্তরে কি হবে, অর্থাৎ আয়তন কমলো এত একক। এইবারে আমরা লিখব শতকরা কত, এই বরফ গলে জল হলে আয়তন, এই বরফ গলে তাহলে বরফ অবস্থাতে আয়তন কত ছিল, 100 একক ছিল, তাই না, বরফ অবস্থাতে আয়তন 100 একক ছিল, কিন্তু জল যখন হয়ে গেল তখন 1000/11 হয়ে গেল, এটা কিন্তু ছোট হলো, ঠিক আছে। এই যে না হলে বিয়োগটা করলে এটা পজিটিভ নেগেটিভ আসতো, 100/এত কমে গেল, সেটাই বলছে এই বরফ গলে জল হলে আয়তন, আয়তন 9.1-11% কম হবে, ঠিক আছে। এইবার পরের অঙ্কটা, পরের অঙ্কটা আমরা একটু আলাদা রকম করে করব। এই সমস্যা করে যদি পরের অঙ্কটা সব কটা করি তাহলে অনেক বড় হয়ে যাবে, লেংদি হয়ে যাবে, তখন আমরা একটু আলাদা প্রসেসে করছি। দেখো কিভাবে করব। 14 নাম্বার অঙ্ক, উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কিন্তু তার জন্য চাষের খরচও বেড়েছে, 40% বেড়ে গেছে, অর্থাৎ ভালো কিছু করতে গেলে তো খরচও, ভালো কিছু পেতে গেলে ভালো কিছু খরচ, তোমাদের পড়াশোনার জন্য খরচ করতে গিয়ে খরচ করছে কেন, তোমাদের ভালো রেজাল্টের জন্য অনেক বেশি টাকা খরচ করছে, সেরকম অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার জন্য বেশি ফলন পেতে গেলে অন্য জিনিসগুলোরও খরচ বেড়ে যাচ্ছে, অর্থাৎ সার প্রয়োগ করতে হচ্ছে, জল মাঝে মাঝে দিতে হচ্ছে ইত্যাদি, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন, খরচ করতেন 1200 টাকা, সেখানে 3000 টাকার ফলন, তাহলে কত লাভ করেছে আগের ঘটনাটা আমি পুরোপুরি লিখে নিই।
তাহলে আগে, অত বেশি না, শর্টে লিখে দিচ্ছি, আগে, আগে বা পূর্বে। পূর্বে হচ্ছে খরচ, জমিতে খরচ, খরচ কত করেছে? চাষের জন্য খরচ, খরচ করেছে 1200 টাকা। ফলন কত টাকার পেয়েছে? 3000 টাকা। দেখে নাও, 3000 টাকা ফলন, ফলন পেয়েছে 3000 টাকা। তাহলে আমি খরচ করেছি, মানে জিনিসটা তো উৎপন্ন করার জন্য খরচ করেছি 1200 টাকার, আর বেচে টেচে আমি পেলাম 3000 টাকা। তাহলে আসলে লাভ কত হলো সেটা বের করবো। তাহলে খরচ বাদে আয়, খরচ বাদে আয়। এটা কি? একদম অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার আগে খরচ বাদে আয় কত হয়েছে ভদ্রলোকের? তাহলে 3000 বিয়োগ 1200 টাকা, তাহলে কত হলো? 1800 টাকা। 1800 টাকা তার খরচ বাদে আয় হয়েছে। এইবার সে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করছে। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার সময় অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার সময় কি হচ্ছে? খরচ। এইবারে খরচটা, খরচ বেড়েছে, আমি দুইভাবে করতে পারি। খরচ, খরচ কত হচ্ছে? খরচ বেড়েছে 40, চাষের খরচ 40% বেড়েছে। খরচ বেড়েছে আগে করে নি। খরচ বেড়েছে আগের খরচের 40%। এই টাইপের অঙ্ক কিন্তু কথাটা একদম ভালো করে বুঝে নাও, যে একদম ভালো করে বুঝে নাও যে এই যে জায়গাটা চাষের খরচ, চাষের খরচ বেড়েছে, তার জন্য চাষের খরচ 40% বেড়েছে, মানে আগের খরচের 40%। যে অঙ্কগুলো আমরা, এই অঙ্কগুলো করেছিলাম না, এই যে এই অঙ্কগুলো টাকার, 80 টাকার 15%, এটাকে কি করেছিলাম? 80 টাকা এর 15%। তারপরে লিখেছিলাম 80 × 15%, এর মানে গুণ, হ্যাঁ, 80 × 15% সাইডে টাকা লিখেছিলাম। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। তাহলে খরচ বেড়েছে 40%, কার? আগে যে খরচটা হয়েছে সেই খরচের 40%, সেই খরচের 40%। তাহলে আগে খরচ হয়েছে কত টাকা? 1200 টাকা। 1200 টাকার, 1200 টাকার 40% বেড়েছে, 40% বেড়েছে। ওকে, তাহলে এবার 1200 টাকা, টাকার, টাকা এর, টাকাটা এদিকে লিখবো, এর মানে গুণ 40/100%টা তুলে দিলাম। এবার টাকাটা এখানে চলে আসলো। এবার 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 4 × 48, অর্থাৎ 480 টাকা। 80 টাকা খরচ বেড়ে গেছে। তাহলে বর্তমানে কত খরচ হচ্ছে? অর্থাৎ খরচ, বর্তমানে খরচ, বর্তমানে খরচ, বলো বর্তমানে খরচ কত হবে? ওই যে আগে 1200 টাকা তো খরচ করতোই, 1200 টাকা তো রয়েছেই, তার সঙ্গে আরো 480 টাকা ঢুকে গেল, অর্থাৎ অধিক, বেশি খরচ করছে, বেশি লাভ করার জন্য। তাহলে খরচ কত হচ্ছে? 1680 টাকা।
1680 টাকা বর্তমানে খরচ করছে। এইবার একই রকম করে কি জিনিসটা ভালো, মানে না হলে আমাদের ওই ঐকিক নিয়মে করতে হতো, এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঐকিক নিয়মেও করা যাবে, কোনো প্রবলেম নেই। এইবার হচ্ছে খরচ বেড়েছে, এইবার ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত? ফলন বেড়েছে। ঐকিক নিয়মেও আমরা করতে পারবো। ঐকিক নিয়মে কিভাবে করতাম, যে এত পার্সেন্ট বেড়েছে, 40% বেড়েছে, অর্থাৎ পূর্বে 100 টাকা খরচ হলে বর্তমানে খরচ হবে 140 টাকা। তো পূর্বে হচ্ছে 1200 টাকা খরচ হাতে, বর্তমানে ফলন খরচ কত হবে? তো ফলন বেড়েছে কত টাকা? ফলন বেড়েছে 55%। ফলন বেড়েছে, তাহলে আমরা টাকা হিসাবে নিয়ে আসবো 3000 টাকা আগে করেছে, 3000 টাকার 55%, 55%, অর্থাৎ 3000 ইন্টু টাকা, মানে টাকার এর 55/100 টাকা। 2 শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো? 0। 3 5 15, 3 5 15, 16। এত টাকা ফলন বেড়েছে। এইবার তাহলে বর্তমানে ফলন কত? বর্তমানে ফলন আমরা ঐকিক নিয়মেও কিন্তু এটা করতে পারি। বর্তমানে ফলন হচ্ছে, আগে তো 3000 টাকা ছিলই, বেড়েছে 1650 টাকা। 1650 টাকা, ব্র্যাকেট অবশ্যই ইউজ করবে, ঠিক আছে। এইবার হচ্ছে 50, 6 আর 3 একে 4, 46, মানে 4650 টাকা। তাহলে এই বছর মানে বর্তমানে খরচটা বাদ দিয়ে তার কত আয় হয়েছে? খরচ বাদে আয়, খরচ বাদে আয়। আর ওই সমস্যা করে করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়েছে। খরচ বাদে আয় কত? তাহলে আয়টা টোটাল ধানের ফলনটা এসছে 4650 টাকা, খরচ করেছে কত? 1680 টাকা। 1680 টাকা, দেখো 1680 টাকা খরচ করেছে, আর ফলন পেয়েছে হচ্ছে 4650 টাকা। তাহলে আয় হচ্ছে কত? 4650 টাকা, অর্থাৎ খরচটা বাদ দিলেই হয়ে যাবে। মানে ধান ক্ষেত থেকে ধান তুলে এনে বিক্রি করে পেয়েছে 4650 টাকা, কিন্তু ধান লাগানো থেকে ধান কাটা এই অবধি তার খরচ হয়েছে 1680 টাকা। তাহলে কি লাভ কত হলো সেটা বিয়োগ দিলে পাবো 1680 টাকা। এইবার 70, দেখো 008 কত হলে 15, এটা যদি সাইডে সমস্যা হয় তাহলে এইভাবে অবশ্যই বিয়োগ করে নিতে পারো, সমস্যা হতেই পারে। এই বিয়োগ দিয়ে দিলাম, দেখো 0, ওপরে 5 আছে আর নিচে 8 আছে, 5টাকে কি ধরবো? 15 ধরবো। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7, তাই না? 7, এর হাতে 1 চলে আসলো, এখানে 1 চলে আসলে কত হচ্ছে? 6, 7, 7 হয়ে গেল, এটা 16, 9 চলে আসবে। এইবার এটাকে আবার এখানে দিয়ে দিল, 2 হয়ে গেল, 4 থেকে 2 বাদ গেলে 2 হলো, তাহলে 2970 টাকা। দেখো বর্তমানে কিন্তু আগেও সে আয় করেছিল, আয়টা হয়তো কম করেছিল, আগে কত আয় করেছিল? দেখো খরচ বাদে আয় করেছিল 1800 টাকা, আর বর্তমানে সে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় খরচ বাদে আয় করেছে 2970 টাকা। তাহলে বলো তো
বেশি আয় করেছে, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা বেশি আয় করেছে না কম আয় করেছে? তো বেশি আয় করেছে, কারণ ২৯৭০ টাকা, ওটা ১৮০০ টাকা। তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় বেড়েছে। তাহলে তার পূর্বের তুলনায় আমরা লিখব, পূর্বের তুলনায় আয় বেড়েছে বর্তমানে যে আয় ২৯৭০ বিয়োগ আগে আয় কত ছিল, খরচ বাদে আয় ছিল ১৮০০ টাকা, সেই ১৮০০ টাকা বিয়োগ দিব। কত হলো দেখো, ৭০, এটা বিয়োগ করার সুবিধে হচ্ছে। ৮ কত হলে ৯, ১, আর এখানে চলে আসলো, এখানে আসবে না, ৯, ৮ ধার নেই, ১১৭০ টাকা। এইবারে আমরা কিন্তু সুন্দর করে উত্তরটা লিখে দিব। কিভাবে লিখবো দেখো, এখান থেকে লিখবো, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার ১১৭০ টাকা বাড়বে, তাই না, বেড়েছে। তোমরা সুন্দর করে উত্তরটা লিখে নেবে। উত্তর বলে এখান থেকে লিখে নেবে যে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় ১১৭০ টাকা বাড়বে। এবার ১৫ নাম্বার অঙ্কটা আমরা করছি। ১৫ নাম্বার অঙ্কটা দেখো, ১৫ নাম্বার অঙ্কটা কি বলছে, একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, ভোটারদের 80% ভোট দিয়েছেন, অর্থাৎ ১০০ জন যদি ভোটার থাকে তাহলে সবাই ভোট দেয় না, কেউ কেউ দিতে যায় না, কারো বা শরীর খারাপ থাকতে পারে, এই ধরনের। তো যাই হোক, ৮০% 80% ভোট দিয়েছেন, অর্থাৎ ২০%, ২০ জন মানুষ, ১০০ জন যদি ভোটার হয় তাহলে ৮০ জন ভোট দিয়েছে। তার মধ্যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে আমি লিখব, ধরি ভোটার সংখ্যা, মানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে ১০০। ১০০ জন, ভোটার তো মানুষ হয়, সেই জন্য এটা জন লিখলাম। যেহেতু আমি ১০০ই ধরেছি, কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, সেই জন্য ভোটার সংখ্যা আমি ১০০ই ধরে নিয়েছি, সেই জন্য আর কিছু করব না। ভোট দিয়েছেন, ভোট দিয়েছেনটাকে প্রদত্ত ভোট বলা হয়, ভোট দিয়েছেন যেটা সেটাই প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট হচ্ছে এই ৮০ জন, বা এটা টিও বলা যায়, ভোটার সংখ্যাকে জন বলছি, ভোটার সংখ্যা এত জন, বা টি লিখি। এইবার বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। এইবার আমরা ডিরেক্টও করতে পারি, যে আগের অঙ্কগুলো যেমন করে করেছি সেইভাবেও করতে পারি, যে আমাদের প্রদত্ত বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন। আচ্ছা, আমরা এইভাবে করব, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোট তো ৮০, ৮০-র মধ্যে পেয়েছে ৬৫টা, ৮০-র মধ্যে কটা পেয়েছে, ৬৫টা। তাহলে প্রদত্ত ভোট যদি ৮০-র মধ্যে পেয়েছে ৬৫টা, তাহলে প্রদত্ত ভোট যদি ১০০ হতো তাহলে কতগুলো পেত, সেটা আমাদের বের করতে হবে।
তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন প্রদত্ত ভোটের 65%। তাহলে এখানে আমি সমস্যা করেও করতে পারি, ছোট্ট অঙ্কটা যেহেতু, সেই জন্য আমি সমস্যা করে করাচ্ছি। প্রদত্ত ভোট বিজয়ী প্রার্থীর ভোট। প্রার্থীর ভোট, প্রদত্ত ভোট হচ্ছে 80, 80তে পাচ্ছে সে 80তে না, প্রদত্ত ভোট, এই যে এখানটা বলছে প্রদত্ত ভোটের 65%, 65% কথাটার অর্থই হচ্ছে প্রদত্ত ভোট যদি 100 হয়, বিজয়ী প্রার্থী পাচ্ছে 65টা, তাই না? প্রদত্ত ভোট আসলে কটা? 80টা। তাহলে বিজয়ী প্রার্থী কত পাচ্ছে? দেখো, কথাটা হচ্ছে প্রদত্ত ভোট, এটা ভুলে যাও, এই কথাটার অর্থটাই হচ্ছে 65%। প্রদত্ত ভোট যদি 100 হয়, তাহলে বিজয়ী প্রার্থী পাচ্ছেন 65টি। তো 80টা আসলে প্রদত্ত ভোট কটা? 80টা। তাহলে বিজয়ী প্রার্থী কত পাবেন? অনুপাতটি কি হবে? 100তে 65 পেয়েছে, 80তে কি পাবে? কম পাবে। অনুপাতটি সরল, তাহলে নির্ণেয় কি? বিজয়ী প্রার্থীর ভোট দেখো, এই জিনিসটা কিন্তু খুবই বোঝার, যে প্রদত্ত ভোটের 65%, সেই জন্য এই কথাটার অর্থই হচ্ছে প্রদত্ত ভোট যদি 100 হয়, বিজয়ী প্রার্থী পেয়েছে 65। কিন্তু আসলে এখানে প্রদত্ত ভোট কটা? 80টি। 80টা আবার কিসের উপর? মোট ভোটার যদি 100 হয়, আমাকে মোট ভোটারের ওপর পার্সেন্টেজটা কিন্তু বের করতে বলছে। তাহলে 80 মানে 80তে যতটা পাবো সেটাই তো মোট ভোটার 100 ছিল। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট ইকুয়াল টু কত হবে? 65, এই দিকেরটা গুণন 80/100 টি, এটা টি একক হবে, এদিকেও টি একক হবে। তাহলে 0 0 কেটে গেল। এবার 5, 5 দুগুণ 10, 5 তেরং 65, এটা 2, 4, 4 তেরং 52, 52 টি। আসলে এই 52টা ভোট, 80টা ভোট দিয়েছিল, তার মধ্যে 52টি পেয়েছিল, কিন্তু মোট ভোটার কত ছিল বলতো? মোট ভোটার তো 100 ছিল, 100 জন আসেনি। কিন্তু তাহলে কি হচ্ছে? এই যে সেই কথাটাই লিখতে হবে, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? 52। তাহলে উত্তরে লিখব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন। বুঝতে পেরেছো তো বিষয়টা? খুবই সুন্দর, খুব ভালো, কিন্তু মানে একটু ভালো করে বোঝো, খুব ভালো লাগবে। এইবার দেখো পরের অঙ্কটা, 16 নাম্বার অঙ্কটা।
নাম্বার অঙ্কটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আলাদা রকম একটু টাইপের অঙ্ক। 16 নাম্বার অঙ্কটা, তাহলে 16টা বলছে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পায়নি। তো এটা করার জন্য আমাদের একটু আমি দুটো জিনিস দেখাচ্ছি, দুটো সাবজেক্ট, তাই না, বাংলা এবং অঙ্ক। মনে করো এটা বাংলায়, এটা বাংলায় রয়েছে এবং অঙ্ক আবার উভয় বিষয়, সেই জন্য এটাকে উভয় বিষয় 65। সেই জন্য আমি কি করলাম, বড় অংশ একটু হবে। এটা বাংলা, পুরোটা বাংলা, বাংলার মধ্যে 85% এটা, ঠিক আছে, 85%। আর এটা হচ্ছে 70, অঙ্কে রয়েছে 70%। আর এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে এখানে 85% বাংলায়, 85% বাংলা, এটা 85% এটা বাংলায়, এটা বাংলা। আর এটা হচ্ছে 70%, 70% হচ্ছে অঙ্কে, আর 65% রয়েছে উভয় বিষয় A গ্রেড পেয়েছে। তাহলে এখানে এখানে 85%, এই যে এই জায়গাটা, এটা টোটালটা, হ্যাঁ, টোটালটার মধ্যে 65% বাদ দিলে এইটা শুধুমাত্র কি পেয়েছে, শুধুমাত্র বাংলায় পেয়েছে কত, 85, 85 মাইনাস 65% বাংলায় শুধু পেয়েছে এখানে, অর্থাৎ 20%। বোঝা গেল? আর এটা আরেকটু পিকচারটা হতো বড় হতো, ঠিক আছে, এটা আরেকটু বড় হবে। আর 5% দেখো, 70%, এটা টোটালটা 70% ছিল, তার মধ্যে 65% চলে গেল হচ্ছে উভয় বিষয়। তাহলে 5% শুধুমাত্র কি পাবে, অঙ্কে A গ্রেড পেয়েছে। তাহলে আমরা লিখব বাংলায় বাংলায় আচ্ছা, কথাটা লিখবো বাংলায়, শুধু বাংলায়, শুধু বাংলায় A+ পেয়েছে। এটা তো কমন, তাই না, ওর মধ্যে অঙ্কেরও রয়েছে, বাংলারও রয়েছে। তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে 85 মাইনাস 65, 65%, অর্থাৎ কত হচ্ছে, 20%, 20%। শুধু অঙ্কে A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে 70 মাইনাস 70 মাইনাস 65 ইকুয়াল টু 5%। এবার আমাদের উভয় বিষয়ে, উভয় বিষয়ে
বিষয়ে এ প্লাস পেয়েছে 65%, আমাদের এটা দিয়ে দিয়েছে। এইবারে একটা কথা, উভয় বিষয় এ প্লাস পায়নি, উভয় বিষয় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, আমরা বের করে নিলাম। এবার উভয় বিষয় এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন? টোটালটাকে আমরা 100% ধরি, তার থেকে আমাদের এই জনগুলো, এরা 100 বিয়োগ এগুলো বাদ দিয়ে দিব, 20 প্লাস 65 প্লাস 65 ব্র্যাকেট দিয়ে এত পার্সেন্ট এ প্লাস পাইনি, অর্থাৎ 100 বিয়োগ, দেখো এটা 5 70 80 90 90 থাকলো পার্সেন্ট সমান 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 10%, 10% এ প্লাস পাইনি। এইবার আমরা পার্সেন্ট হিসাবে এটা বের করলাম। এইবার বলছে যে আসলে মোট পরীক্ষার্থী কতজন? 120 জন। মোট পরীক্ষার্থী পরীক্ষার্থী 120 জন। তাহলে আমরা কিন্তু এবার 120 জন তো টোটাল, তার মধ্যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে এরকম করে আমরা গুণ করে করে দিলেই পেয়ে যাচ্ছি। দেখো, উভয় বিষয় এ প্লাস পেয়েছি, তাহলে প্রথমটা থেকে আমরা উভয় বিষয়, প্রথমে যে অপশনটা রয়েছে সেটাতে লিখে দিব উভয় বিষয়ে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে কি? মোট ছাত্রছাত্রীর, মোট ছাত্রছাত্রীর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। তাহলে মোট ছাত্রছাত্রী তো 120, 120 জনের, 120 জনের 65%, 65%, অর্থাৎ 120 গুণন 65/100 জন। এবার 0 0 কেটে দিলাম, 5 2 10, 5 13 65, আর 2 6 12, তাহলে কত যা দাঁড়াচ্ছে? 6 3 18, 6 কে 6 কে 7, এত জন হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। এবার 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটাতে আমাদের বার করতে বলেছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, বাংলায় এ প্লাস পেয়েছে। শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? এই যে এ প্লাস পেয়েছে 20%, তাই না? 20%, কার? 120 জনের 20%, অর্থাৎ 120 জনের এর 20%, 20%, এত জন, এদিকে জনটা জনের কথাটা 120 ইন্টু 20/100 জন। 0 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল, 12 2 24, 24 জন হচ্ছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। এবার 3 নাম্বারটা, 3 নাম্বারটাতে কি বলেছে? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে
এ প্লাস পেয়েছে। একশো কুড়ি জনের, আগেরগুলো আমি এমনিতেই গুণ করে দিলাম, এটাতে আমি দেখিয়ে দিচ্ছি। 120 জনের শুধু অঙ্কে পেয়েছে 5%, জনের 5%, সমান সমান 120 জনের মানে জন, এর এর মানে গুণ, জনটা এদিকে লিখবো, 5/100 জন। এই 0 0 কেটে গেল, 5 দুগুণ 10, এই 2 6 12, অর্থাৎ শুধু 6 জন, শুধু শুধু কত, 6 জন। এবারে আরেকটা প্রশ্ন আছে, উভয় বিষয় এ প্লাস পায়নি। এবার 4 নাম্বার অপশনটা আছে, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, সমান সমান, উভয় বিষয় এ প্লাস পায়নি আমরা কিন্তু বের করে রেখেছি। এই যে উভয় বিষয় এ প্লাস পায়নি 10%, তাহলে মোট পরীক্ষার্থীর 10%, 120 জনের 10%, তাই না? অর্থাৎ 120 ইন্টু জনের এর 10% মানে 10/100 জন, অর্থাৎ 12 জন। উভয় বিষয়ে এ প্লাস পায়নি 12 জন। বাস, অঙ্কটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এই হচ্ছে উত্তর। উত্তরে কিন্তু তোমরা আলাদা করে আবার লিখতে হবে। উত্তর এখানে লিখলেও হয়ে যাবে, নয়তো এত বড় উত্তর লিখতে হবে। তো আজকে আমাদের অঙ্কটা কিন্তু খুব সুন্দর, এইভাবে কিন্তু আস্তে আস্তে করে নিতে হবে। যে আমরা আগে পার্সেন্টেজ হিসাবে বের করে নিলাম, যখন পরীক্ষার্থীর সংখ্যা টোটাল পরীক্ষাতে এখানে 100 দিয়ে পার্সেন্ট ধরে ধরা হয়েছিল, তারপর এর করে আমরা বের করে নিয়েছি। তো আশা করি অঙ্কটা খুব ভালো লাগবে করতে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা প্রথম দেখছো, অবশ্যই তাহলে এই ধরনের অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন এরকম শেখার সুযোগ, নতুন নতুন অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক করার সুযোগ পায়। আর লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। আর আগের থেকে যারা ভিউজ করছো তাদেরকে সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।